প্রেম প্রহরে তোমার দেখা পর্ব ৫। নাহার যেভাবে দৌড়ে গিয়েছিল সেভাবেই দৌড়ে আসে। তার হাতে একটা মাঝারি বড় আকারের লাঞ্চ বক্স আর পানির বোতল। বক্স আর বোতল দুইটা জুয়ের হাতে দিয়ে বলে, নাও, এটা পায়েস করেছিলাম মাত্র, তাই দিলাম। তোমরা এখান পর্যন্ত এলে আমার জন্য, আর না বসেই চলে যাচ্ছ, তাই পায়েসটুকু নাও। গাড়িতে বসেই খিদে পেলে খেতে পারবা। তার প্রয়োজন ছিল না নাহার। আমরা। আপু, না করো না তো। আচ্ছা, নিলাম। তাহলে এখন আমরা যাই। নাহার, এসো কিন্তু আমাদের বাড়িতে, ঠিক আছে? বলেই তারা বিদায় নিয়ে সদর দরজা দিয়ে বেরিয়ে পড়ল। অয়ন এতক্ষণ সদর দরজার পাশেই দাঁড়িয়ে উকিঝুঁকি দিয়ে নাহারকে দেখছিল। মা ভাবিকে আসতে দেখে তাড়াহুড়ো করে গাড়ির দিকে হাঁটা দেয়। জুই, অয়ন, তুমি এখনো যাওনি? আমি তো ভেবেছিলাম তুমি চলে গিয়েছ। অয়ন, তোমাদের আসতে লেট হচ্ছিল, তাই ভাইয়া বলল দেখে আসতে, তাই গাড়ি থেকে বেরিয়েছিলাম। জুই, ও দেখো। বক্সটা দেখিয়ে বলল, নাহার সবার জন্য নিজের হাতের রান্না করা পায়েস পাঠিয়েছে। অয়ন ভ্রু কুঁচকে বক্সটার দিকে তাকায়, তারপর জুয়ের হাত থেকে সেটা নিয়ে নিজের গাড়িতে দীপ্তর পাশে গিয়ে বসে পড়ল। দীপ্ত, গাড়ি স্টার্ট দে। দীপ্ত বক্সটার দিকে তাকিয়েছিল। অয়নের কথা শুনে গাড়ি স্টার্ট দেয়। অয়ন সে বক্সটার দিকে তাকিয়ে আছে দেখে দীপ্ত ড্রাইভিং করতে করতে আবার তার দিকে তাকায়। দীপ্ত, ভাই, বক্সটাতে কি আছে? এভাবে তাকিয়ে আছো কেন? অয়ন, কেন? তাকিয়ে থাকলে তোর কোনো সমস্যা আছে? দীপ্ত, না, তা সমস্যা থাকবে কেন? তো নিজের কাজ কর। এইটা কি ভাবি পাঠিয়েছে? অয়ন ভ্রু কুঁচকে দীপ্তর দিকে সরাসরি তাকায়। সে কোন ভাবি মিন করছে তাই বোঝার চেষ্টা করছে। কার ভাবি? দীপ্ত, তোমার না, আমার ভাবির কথা বলছি। তোর ভাবি পাঠিয়েছে। বলেই বক্সটা নিয়ে সিটে গা এলিয়ে দেয়। দীপ্ত সেদিকে একবার তাকিয়ে মুচকি হেসে গাড়ি স্টার্ট দেয়। আসিফ আর জান্নাতের সাথে আদিবার তাদের একটা কাজিন নিপা এসেছে শাহাউদ্দিনের বাড়িতে। দুপুরে খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ভাত ঘুম দিচ্ছে। দুপুরের দিক থেকে আকাশে মেঘে জমেছে। মেঘ গরম গরম করছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। নাহার আর টিউলি নাহারের ঘরে বসে ফোনে বিভিন্ন কলেজের ছবি দেখছে। রায়হান বলেছে ল্যাপটপে অনলাইনের মাধ্যমে তাদের কলেজের জন্য ফর্ম জমা দিয়ে দিবে, তাই তারা দুজন এইটা নিয়ে বড্ড এক্সাইটেড। তাদের গ্রামে আছে 2টা কলেজ, আর আছে গ্রামের বাহিরে শহরের দিকে আরও 4-5টা কলেজ। পরেই সেখানে যাওয়া আসাতে সুবিধা না থাকলেও বেশ সুবিধাও হয় না। নাহারের ইচ্ছে শহরের দিকের কোনো কলেজে ভর্তি হওয়া, যাতে শহরের আবহাওয়ার স্পর্শে হওয়া যায়। নাহারের যেহেতু এই ইচ্ছা, সেহেতু টিউলিরও সেই ইচ্ছা। তবে এত ইচ্ছা অনিচ্ছার মধ্যে শাহাউদ্দিনের সিদ্ধান্ত ঘোষণাও বাকি আছে। টিউলি, নার, এই দেখ, এই জায়গাটা কত সুন্দর, তাই না রে? ক নাহার, কিরে, কি হয়েছে? নাহারের যেন হুঁশ ফিরে। সে টিউলির দিকে তাকায়। না, কিছু হয় নাই। তাহলে কই হারাইয়া গেছিলি মাত্র? কোথাও না, আমি এখানেই ছিলাম।
এখানেই আছি বুঝছস, এখন চল তো। কই? পুকুর পাড়ে। কেন? আরে গাধি, আওয়াজ শুনুস না? বৃষ্টি পড়তাছে, ভিজবি। হ চল। বলেই দুজনে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে পড়ল। তবে পুকুর পাড় থেকে কিছুটা দাঁড়িয়ে যায় দুজনে, সামনে এগোয় না। দুজনের চোখ ছানা বড়া হয়ে আছে। আমি যা দেখতাছি তা কি তুইও দেখতাছস নার? হু। পুকুর পাড়ের সামনের বৃষ্টিতে জান্নাত আর আসিফ একে অপরকে জড়িয়ে ধরে ভিজছে। তারা উল্টো পাশে তাকায়। নাহার আর টিউলিকে দেখেনি। নাহারের হুঁশ ফিরে আসে। এইটা কি করছে তারা? টিউলিকে টেনে উঠানের ছাউনিতে নিয়ে আসে। ইতিমধ্যে তারা ভিজেও গিয়েছে। টিউলি, উফ, নিয়ে আসলি কেন? আর একটু দেখতাম। নাহার, থাক, দেখুন লাগবো না। ওইটা তাদের পার্সোনাল রোমান্স, আমার গো দেখার অধিকার নাই, বুঝছস? পার্সোনাল লেখা আছে নাকি কোনো জায়গায়? লেখা থাকে না, বোঝা নিতে হয়। বলেই টিউলি মাথায় কাটটা মারল। টিউলি, হইছে, আমারে এখন যা ইচ্ছা শিখাও। তোর বিয়া হোক একবার, ডাইরেক্ট বাসর ঘরে ঢুইকা তোর আর তোর জামাইয়ের পার্সোনাল রোমান্স দেখমু। নাহার টিউলির কথা শুনে তাকে আরও একটা গাঁট্টা মারল। নাহার, আর কইবি এই কথা? কইবি আর? একেবারে মাথা ফাটাই ফেলবো। মুখে কিছু আটকায় না। আইছে আমার আর আমার জামাইয়েরও। নাহার আর কিছু বলতে পারল না, থমকে গেল সে। তার যে বিয়ে হয়ে গিয়েছে, তার যে জামাইও আছে, কিন্তু ওই যে সব জায়গায় আবারও একটা কিন্তু রয়ে যাচ্ছে। অয়নের কথা সে ভাবতে চায় না, তারপরেও ওই লোকটা তার ভাবনায় চলে আসে কেন? জান্নাতরা 3 দিন এই বাড়িতে ছিল। তাদের প্ল্যান ছিল অনেক জায়গায় ঘোরার, আরও কয়েকদিন থাকার। তবে বর্ষাকালের কারণে দিনরাত বৃষ্টি পড়ছে, তাই তারা কোথাও যেতে পারেনি। আজ সকালে একটু রোদের দেখা দিয়েছে। আসিফ চাচ্ছে এই ফাঁকে ঢাকায় চলে যাবে, কারণ এইভাবে বৃষ্টি পড়তে থাকলে তাদের ঢাকায় যাওয়া পসিবল হবে না। কলি বেগম, আকলিমা বেগম আর লিনা বেগম মিলে এর আগের দিন বিভিন্ন ধরনের পিঠা বানিয়েছেন জান্নাতের শ্বশুরবাড়ি দেওয়ার জন্য। সুলতানা তার বোন আর বোনের জামাইকে ধরে বসে আছে। সে তাদের যেতে দিতে চায় না। আদিব, ভাবি নাহার কোথায়? ওকে দেখছি না যে। জান্নাত, নার মনে হয় ওর ঘরে, দেখো। আদিব নাহারের ঘরের দিকে যায়। নাহার তার ঘরে এসেছিল সতলি নেওয়ার জন্য। জান্নাতের কিছু বই নিয়ে যাচ্ছে ও তা সতলি দিয়ে বাঁধার জন্য। সতলি দিয়ে ঘর থেকে বেরোবে তখন আদিব এসে ঘরে ঢুকে। নাহার ভ্রু কুঁচকে সেদিকে তাকায়। কিছুক্ষণ আগেই নাহার দেখল আদিব গাড়িতে গিয়ে বসেছে। আর এখন এখানে কেন? আপনি এখানে কেন? তোমাকে কিছু বলার ছিল। কি বলবেন? আসলে নাহার, আমি তোমাকে পছন্দ করি। নাহারের দিকে এগিয়ে এসে বলল। নাহার, তো এখন আমি কি করব? আমার সামনে থেকে সরুন, যেতে দিন আমায়। সত্যি নাহার, আমি তোমাকে পছন্দ করি। আমি জানি তুমিও আমাকে পছন্দ করো। এভাবে অস্বীকার করো না। নাহার হতভম্ব হয়ে যায়। যে আদিবকে পছন্দ করে, কখনো না। এই ছেলের কি মাথার তার ছিঁড়ে গিয়েছে? আজব, এসব কি বলছেন? আমি কেন আপনাকে পছন্দ করতে যাব? আমি আপনাকে মোটেও পছন্দ করি না। আর এইটা সত্য, এখানে অস্বীকার করার মতো কিছুই নেই।
তুমি ভয় পাচ্ছ তাই না? ভয় কেন পাবো? যেটা সত্য সেটাই বলছি। আপনি সরুন তো। বলেই সে আবিদের পাশ কাটিয়ে চলে আসতে দেয়। আবিদ তার হাত ধরে তাকে টেনে আবার আগের জায়গায় নিয়ে আসে। করছেনটা কি? ছাড়ুন আমায়। আমি কিন্তু এখন চিল্লাবো বলে দিলাম। ছাড়ুন। তুমি আমাকে পছন্দ করো, এটা স্বীকার করবে কি না? না না না, কখনো না। আমি আপনাকে পছন্দ করি না, এটাই সত্যি। নিজের ভাইয়ের শ্বশুরবাড়ি এসে মান সম্মান ডোবাবেন না। ছাড়ুন আমার হাত। আবিদ নাহারের মুখ চেপে ধরে তাকে তার বাহুডোরে রেখে দরজার কাছে গিয়ে দরজা লাগিয়ে দেয়। নাহার মোছড়ামুছড়ি করছে আর মুখ দিয়ে শব্দ করছে। এইবার দেখো আমি তোমার মান সম্মান কিভাবে ডুবাই। বলেই নাহারের ওড়নায় হাত দেয় খুলে নেওয়ার জন্য। তখন দরজার ওপাশে থেকে কেউ জোরে জোরে টোকা দেয়। আবিদের মুখে ভয় স্পষ্ট। নাহার আবিদকে অন্যমনস্ক দেখে তার হাতে কামড় বসিয়ে দেয়। আবিদ আহ শব্দ করে তাকে ছেড়ে দেয়। নাহার সাথে সাথে দরজা খুলে দেয়। টিউলির সাথে সাথে ঘরে প্রবেশ করে। এই আবিদ, তুই এই ঘরে কি করতাছস? আবিদ কিছু বলল না। নাহারের দিকে রাগী দৃষ্টিতে নিক্ষেপ করে তাদের পাশ কাটিয়ে চলে যায়। টিউলি দরজাটা আবার লাগিয়ে দেয়। নাহারের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। টিউলি, ঠিক আছিস তুই নার? নাহার, হ্যাঁ। বোধক মাথা দোলায়। টিউলি, আমি ভাবিনি এই আবিদ তোর এত বড় সর্বনাশ করার জন্য তোর পিছু পড়ে আছে। যদি কলটা না আসতো তাহলে তো সব শেষ হইয়া যাইত। নাহার নিজের চোখের পানি মুছে উঠে বসে। নাহার, কি কি বললি? কোন কলের কথা বলস? কিছুক্ষণ আগে কে জানি কল করেছিল। হেই আমারে কইছে তোর ঘরে যাইতে। কিন্তু কে ছিল? কোনো পুরুষ মানুষই হইব। গলার আওয়াজ তো অপরিচিত। আমি তো প্রথমে মজা করতেছিলাম, ভাবতেছিলাম, কিন্তু লোকটা তখন আমারে বলে আবিদ থেকে তোর বিপদ। তখন আমার মাথা বিদ্যুতের গতিতে কাজ করে। এই আবিদের নজর এমনিতেও আমার ইদানিং ভাল লাগতো না। তোরে কালকে বললাম না, ওই বেডা কেমন করো যেন তাকায়। যে তোকে কল করেছে সে তার পরিচয় দেয়নি। না, জিজ্ঞেস করেছিলাম কিন্তু কল কেটে দিয়েছে। সেই নাম্বারটা আমাকে দিস। ঠিক আছে। আর শোন, এই ব্যাপারে বাড়ির অন্য কেউই যেন না জানে। কেউ জানলে বড় আপার শ্বশুরবাড়ির সাথে ঝামেলা হবে, বড় আপার সমস্যা হবে। আচ্ছা, কইতাম না। তারপর দুজন মিলে বাহিরে যায়। সবার থেকে বিদায় নিয়ে জান্নাতরা বেরিয়ে পড়ে। এর মধ্যে আবিদের সাথে তার দেখা হয় না। নাহারের শাহাউদ্দিনও তাদের সাথে ঢাকায় চলে যাচ্ছে। নাহার আর টিউলি মিলে টিউলিদের বাড়ি যায়। টিউলির ঘরে গিয়ে সে নাম্বারে আবার কল দেয় তারা, তবে নাম্বার বন্ধ বলছিল। নাহার নিরাশ হলো। বিকেলবেলা নাহারদের কলেজ নির্বাচনের ফলাফল দেওয়া হয়। তাদের বাবা চাচার কথা অনুযায়ী নির্বাচনকারী কলেজটাই তাদের ফলাফলে এসেছে। দিঘিরঘাট গ্রামের আইডিয়াল কলেজ। এসেছে অনলাইন রেজাল্ট। কলেজটা তে যেতে বাড়ি থেকে প্রায় 15 থেকে 20 মিনিট লাগে। পড়ালেখার মানও উন্নত, তাই বাবা চাচারা এই কলেজটাকেই ভালো মনে করেছেন তাদের জন্য। নাহার আর টিউলিও তাই তাদের মতের বিরুদ্ধে কিছু বলেনি। রাতে নাহার শুয়ে শুয়ে
ইউটিউবে শর্টস দেখছিল। কিছুক্ষণ আগে হোয়াটসঅ্যাপে দিহান কল করেছিল, তার সাথে কথা বলে জানতে পেরেছে দিহানকে তাদের অফিসে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে নির্বাচন করা হয়েছে। নাহারের ফোনে হোয়াটসঅ্যাপের অ্যাপ আইডি আছে, শুধু সেটা দিহানই তাকে খুলে দিয়েছিল। সেখানে আর কিছু ফ্যামিলি মেম্বারই আছে। এমনিতেই ও নিজের সময় ইউটিউবে ভিডিও দেখে পার করে। শর্টস ভিডিও স্ক্রল করতে করতে হঠাৎ একটা ভিডিও এসে নাহার থমকে যায়। এক দৃষ্টিতে সে দৃশ্য দেখতে থাকে। ভিডিওতে একটা ছেলে আর একটা মেয়ে, তারা কাপল। ছেলেটা মেয়েটার রাগ ওঠানোর জন্য অনেকগুলো গোলাপ নিয়ে আসে। তা দেখে মেয়েটা খুশি হয়ে ছেলেটাকে জড়িয়ে ধরে। তারপর ছেলেটা মেয়েটার কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। ভিডিওটা বারবার শেষ করে আবার শুরু হচ্ছে। পরক্ষণেই নাহারের হাত থেকে ফোনটা বিছানায় পড়ে যায়। নাহারের হুঁশ আসে। সে কি এই ছেলেটাকে, অয়ন আর নিজেকে সেই মেয়েটার জায়গায় দেখতে চেয়েছিল? কিন্তু কেন? সে তো চায় না এমনটা। কেন আমি ভাববো লোকটার কথা? লোকটা আমার কথা ভেবেছে, ভাবেনি। ভাবলে কি একবারও কল দিত না? অবশ্যই দিত, কিন্তু না। আমাকে বিয়ে করে ঢ্যাং ঢ্যাং করে চলে গিয়েছে। পরক্ষণেই নাহারের কিছু একটা মনে পড়ে। ও আমার নাম্বার তো আবার তার জানা নেই। থাকবে, আমার কি করার? ইচ্ছা থাকলে আকাশ পাতাল থেকে নাম্বার জোগাড় করে হলেও কল দিত। ভাবতে ভাবতে ফোনটা বিছানা থেকে নিয়ে স্ক্রল করতে লাগলো, কিন্তু কোনো কিছুতেই মন বসছে না। তাই ফোনটা বিছানার এক পাশে রেখে দেয়। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুমও আসছে না। হুট করে বিছানা থেকে উঠে লাইট জ্বালিয়ে দেয়। তারপর ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে খাটের নিচে কিছু একটা খুঁজতে থাকে। পরক্ষণেই কাঙ্ক্ষিত বস্তুটি পেয়ে খুশি মনে তা নিয়ে উঠে বসে। তবে বস্তুটিকে সে দুমড়ে মুচড়ে যে অবস্থা করেছে, তাতে কোনো কিছুর বোঝার সাধ্য নেই। তারপরেও সে কাগজটার টুকরাগুলো জোড়া লাগানোর চেষ্টা করলো এবং অনেকক্ষণ বাদে সফল হয়। নাম্বারটা ফোনে তুলে নিয়ে ঠিকঠাকভাবে বসে, কিন্তু এবার ফোনের দিকে তাকিয়ে ভাবে, আমি এখন এই ফোন নাম্বার দিয়ে কি করব? তাকে কল করার জন্য নিশ্চয়ই আমি নাম্বারটা এত কষ্ট করে নেইনি। লোকটা আমাকে জোর করে বিয়ে করেছে, অধিকার দেখিয়েছে, নিজেকে আমার হাজবেন্ড বলে দাবি করেছে। অথচ সেই লোকটা এখন তার একটু খোঁজ খবরও নিচ্ছে না। আচ্ছা, উনি কি কোনো গোয়েন্দা লাগিয়েছে আমার পেছনে? উনি তো কাগজটাকে লিখলো উনি ঢাকা থেকেও আমার খোঁজ খবর নেবেন। আসলেই কি নিচ্ছেন, নাকি শুধু মাত্র আদিক্ষেতা দেখানোর খাতিরে বলেছিল? নিজে নিজে বক বক করতে করতে কখন যে তার হাত লেগে সেই নাম্বারে কল চলে যায়, তার খবরই থাকে না। খেয়াল করতেই ফোনটা কেটে দিতে যাবে, তখন শোনে, যে নাম্বারে আপনি কল করেছেন সেই নাম্বার এই মুহূর্তে ব্যস্ত আছে, দয়া করে কিছুক্ষণ পর কল করুন। নাহারের ভ্রু কুঁচকে যায়। এখন রাত প্রায় 12টার কাছাকাছি বাজে। লোকটা এত রাতে কার সাথে কথা বলছে? সে আবার নাম্বারটাতে কল করে। এইবারও মহিলাটা তার সুরহীন কণ্ঠ দিয়ে কথাটি বলে। নাহার আবার কল দেয় তার সাথে 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 কলটা রিসিভও হয়ে যায়। নাহার তো ভেবেছিল এইবারও বিজি বলবে। সে সাথে সাথে কলটা কেটে দেয় আর
বেঁচে গেছি টাইপ নিঃশ্বাস ছাড়ে, কিন্তু তার নিঃশ্বাসটা বৃথা যায়, কারণ আবার কল এসেছে। সে কি করবে ভেবে পায় না, তাই ফোনটা বন্ধ করে রেখে দেয় আর লাইট বন্ধ করে শুয়ে পড়ে। নাহার সকাল থেকে ফোনটা হাতে নিয়ে ঘুরছে। সে ফোনটা সকালে উঠেই খুলেছিল, রাতে তার বন্ধ করার পর একবারই কল এসেছিল। এখন যদি অয়ন আবার কল দেয় আর বাড়ির অন্য কেউ ধরে ফেলে, তাহলে সব ফাঁস হয়ে যাবে। তাই সে রিস্ক না নিয়ে ফোনটা নিয়ে ঘুরছে। টিউলি সকাল থেকে নাহারকে নিয়ে দিঘির ঘাটে যাওয়ার জন্য তার পিছু পিছু ঘুরছে, কিন্তু নাহার যেতে চাচ্ছে না। তার কারণ, অয়ন যদি কল দেয় আর সে যদি বাইরে থাকে, তখন কল রিসিভ করবে কিভাবে? বাড়িতে থাকলে তো নিজের ঘরে গিয়ে কথা বলা যাবে। নার, চল না, যামু না কইছি। নার, তুই এত নিষ্ঠুর হইয়া গেলি বোন। এই তোর মতলবটা কি? হঠাৎ দিঘির ঘাট যাওয়ার জন্য এমন করতাছস কেন? কোনো মতলব নাই, ঘুরতে মন চাইতাছে তাই কইতাছি। কয়দিন পর তো কলেজে ভর্তি হইতে হইব, তখন কি আর ঘুরতে যাইতে পারুম কো? আচ্ছা, যামু, তবে এক শর্তে। কি? আমি আর তুই যামু, আর কেউরে নেওয়া যাইব না। ওইটা তুই না কইলেও আমি নিয়া যাইতাম না। সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল, অথচ কোনো কলই আসলো না নাহারের ফোনে। নাহার আর টিউলি রাস্তার কিনারা দিয়ে হেঁটে যাচ্ছে। টিউলি বকবক করতেই আছে, কিন্তু নাহারের তা কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। সে আছে নিজের ভাবনায়। ওই নার, কি হলো? কি ভাবস? কি ভাবতাছস তুই? একটা কথা কই, ক। একটা বিবাহিত পুরুষের মোবাইল যদি রাত বিরাতে বিজি হয়, তাহলে এর মানে কি দাঁড়ায়? বউয়ের লগে কথা কইতাছে। আরে আর কি মানে হইব? না না, ধর বউ নাই, মানে আছে, কিন্তু বউয়ের লগে তখন কথা কয় না, তাহলে কার লগে কথা কইতে পারে? নিশ্চয়ই ওই বেডা পরকিয়া করে। নাহারের পা থেমে যায়। টিউলি বলতে বলতে সামনে হাঁটছে। হঠাৎ পাশ ফিরে নাহারকে না দেখে পেছনে তাকিয়ে দেখে সে পেছনে দাঁড়িয়ে আছে। টিউলি নাহারের কাছে যায়। কি হলো? চল, দেরি হইয়া যাইব গাতো। বলতে বলতে নাহারের হাত ধরে আবার হাঁটা দেয়। নাহারের পা এলোমেলোভাবে কদম ফেলছে। সে জানে না তার ভবিষ্যৎ কি হবে, তবে তার তো এই অয়নের সাথে বিয়ে হয়েছে। অয়ন তাকে কোন মতলবে বিয়ে করেছে তার তা জানা নেই, কিন্তু অয়ন তো তার স্বামী। সে যদি এখন অন্য নারীতে আসক্ত হয়ে থাকে, তাহলে তার কি হবে? নাহার আর টিউলির দিঘির ঘাটে এসে বসতেই টিপ টিপ বৃষ্টি শুরু হয়ে যায়। তারা সেখানকার এক ছাউনিতে দাঁড়িয়ে পড়ে বৃষ্টি থেকে বাঁচার জন্য। টিউলি কিছুক্ষণ পর পর তার ফোন চেক করছে। এটা দেখে নাহার ভ্রু কুঁচকে তাকায়। কিরে, কি হয়েছে? ফোনে কি দেখিস? না, কিছু না। বৃষ্টি কমলে কিন্তু আমরা চইলা যামু, এইখানে আর থাকার দরকার নাই। নার, আর একটু দাঁড়াই, তারপর যামু। নাহার কিছু বলতে যাবে, তখন সেই ছাউনির নিচে আর একজন ব্যক্তি উপস্থিত হয়। নীল রঙের শার্ট পরিহিত এক শ্যাম যুবক, বয়স আনুমানিক 22 থেকে 23 বছর হবে। নাহার একবার তাকিয়ে আবার বৃষ্টি দেখায় মন দিল। তখন পাশে থাকা যুবকটির সাথে টিউলির কথা শোনা গেল। টিউলি, আপনার আসতে এত দেরি হলো কেন? জানেন জিসান, আমি
আপনার জন্য কতক্ষণ অপেক্ষা করেছি। জিসান, সরি। টিউলিপ ফুল, বৃষ্টির জন্য বাড়ি থেকে বেরোতেই পারছিলাম না, কিন্তু এই যে দেখো, তোমার জন্য চকলেট আনতে আমি ভুলিনি। টিউলি খুশি মনে চকলেটগুলো নিয়ে জিসানের হাত ধরে দাঁড়ালো। নাহার ভ্রু কুঁচকে তাদেরকেই দেখছিল। টিউলি নাহারকে দেখতেই জিসান হাত ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। সে ভুলেই গিয়েছিল এখানে নাহার আছে। জিসান, ওকে, তোমার কোনো বান্ধবী নাকি? টিউলি, না মানে ও হচ্ছে, হ্যাঁ আমার বান্ধবী, আবার চাচাতো বোনও। নাহার, টিউলি এই ডাকে। টিউলি, আসলে নার, আমি তোকে কইতাম আগেই, কিন্তু ভাবছিলাম একেবারে দেখা করাইয়া তার মূর্খমো। হয়েছে কি, ফেসবুকে জিসানের লগে আমার পরিচিত হয়েছিল। আমরা একে অপরকে পছন্দ করি। সত্যি কইতাছি, আব্বা আম্মারে কিছু কইস না প্লিজ নার। নাহার একটা দীর্ঘশ্বাস ছাড়ে। এই মেয়েকে ফেসবুক খুলতে বারণ করার পরেও ভুলেছে, এখন আবার প্রেমিকও জুটিয়ে নিয়েছে, এখন আবার দেখাও করছে। কেউ দেখে নিলে কি হবে? টিউলি তো ভাসবে সাথে, নাহারকেও ফাঁসতে হবে। নাহার এবার জিসানের দিকে তাকালো। জিসান, আমি জিসান রহমান, তোমাদের পাশের গ্রামেই আমার বাড়ি। বলেই লজ্জাবতীর মতো হাসলো। নাহার কি বলবে বুঝে পেল না। কাউকে এই ব্যাপারে বলা যাবে না, এই ব্যাপারে সে নিশ্চিত। ওই নার, কাউরে বলবি না তো বল। না, বলবো না। তবে তোরা এইভাবে আর কখনো দেখা করবি না। আমাদের গ্রামের একটা মানুষ যদি টের পায়, বুঝতে তো পারতেছে সই যে বদনাম হইয়া যাইব। হ, বুঝছি। আপু তুমি চিন্তা করো না, আমি টিউলিকে দেখা করতে বলবো না, নিশ্চিন্তে থাকতে পারো। গ্রামের কেউই জানবে না। আচ্ছা ভালো, তাহলে ভাই আজকে আমরা যাই, বৃষ্টি কমেছে এখন। টিউলিও আর না বলে না যেখান থেকে বিদায় নিয়ে তারা বাড়ির পথে হাঁটা দেয়। নাহারের সর্দি হয়ে গেছে বিকেলে বৃষ্টিতে ভেজার কারণে। কলি বেগম তাকে এক মগ ভর্তি এলার্জি লং আদা দিয়ে লাল চা বানিয়ে দিয়েছে। সে বসার ঘরে বসে বসে ধীরে ধীরে এই কাপে চুমুক দিচ্ছে আর ভাবছে অয়নের কথা। পাশেই রায়হান সুলতানাকে পড়াচ্ছে আর সিয়াফোন স্কল করছে। কিছুক্ষণ আগেই শাহাউদ্দিন কল করে জানিয়েছে কালকে নাহারকে নিয়ে গিয়ে কলেজে ভর্তি করিয়ে দিতে রায়হানকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। হঠাৎ কারো আওয়াজে নাহারের ধ্যান ভাঙে আর সাথে সাথে হাতে থাকা মগের গরম চা লেগে ছোট ছ্যাঁকা খায়। ইস, পুরো জ্বলে গেছে। রায়হান, কিরে এতক্ষণ ডাকতেছি শুনতেছস না কি? সিয়া, মিস নাহার ধ্যানে বসেছিল, তাই শুনেনি। তাই না রে নার? নাহার, সিয়া আপা এমন করো কেন? বুঝতে পারিনি ডাকছিস যে। রায়হান, ভাই কি হয়েছে বলো? রায়হান, তোর মার্কশিট, জন্ম নিবন্ধন, চাচর চাচির এনআইডি কার্ডের ফটোকপি আছে? আছে মনে হয়। মনে হয় বলিস না, দেখে আছে কি না, কাল ভর্তি হতে লাগবে, সব একটা ফাইলে নিয়ে নিস। আচ্ছা। বলেই নাহার উঠতে যাবে, তখন বড় আম্মু হঠাৎ রায়হানের আম্মু এসে সেখানে নাহারকে বলে, বড় আম্মু, এই নার, তোর ঘরে তোর ফোনটা বাজছে অনেকক্ষণ হলো, দেখে আয় কে কল করেছে। তা শুনে নাহার
আর এক পলক অপেক্ষা না করে নিজের ঘরের দিকে যায়। ঘরে এসে দরজা লাগিয়ে দিয়ে বিছানা থেকে ফোন নিয়ে দেখে, হ্যাঁ, অয়নের নাম্বার থেকেই কল এসেছে, কিন্তু কল তো কেটে গেছে। এখন কি তার উচিত কল দেওয়া? যদি জিজ্ঞেস করে কেন দিয়েছি, কি বলবো? নাহার সব চিন্তা একপাশে রেখে অয়নের নাম্বারে কল লাগালো। টু 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 আওয়াজের সাথে নাহারের বুকটা যেন স্থির হয়ে পড়েছে। কলটা রিসিভ হতেই নাহারের হাত কেঁপে উঠল। মোবাইলটা হাত থেকে পড়তে নিতেই সে অন্য হাত দিয়ে ধরে ফেলে। যে সাহস নিয়ে কল করেছিল, সে সব সাহস কানের সামনে ফোনটা নিয়েই যেন ফুরিয়ে গেল। হ্যালো, কে বলছেন? হেই, হ্যালো। নাহারের মনে প্রশান্তি বয়ে গেল। জানে না সে এই প্রশান্তির কারণ, তবে এই পুরুষের এই সামান্য আওয়াজ শুনে তার মনে শান্তি শান্তি লাগছে। অয়ন, হ্যালো। নাহার, হ্যালো। এইবার দুপাশটাই নীরবতায় ছেয়ে গেল। কেউ কোনো কথা বলল না। নাহার, কেমন আছেন? অয়ন, ভালো থাকতে দিয়েছ? নাহারের বোধগম্য হলো না অয়নের এমন উত্তর। অয়ন নিশ্চয়ই তো তার শান্তি কেড়ে নিয়ে চলে গিয়েছে। এখন আবার নিজেই বলছে সে নাকি ভালো থাকতে দেয়নি। আমি কি করেছি? অনেক কিছু করেছ, যা করার ছিল না তাও করেছ। মানে কি আপনার? কী সব বলছেন? আমি কি করেছি? এই যে এখন কল করে আমাকে ডিস্টার্ব করেছ, আমার গুরুত্বপূর্ণ সময়টুকু নষ্ট করেছ। আপনি আমাকে কল করেছেন, আমি করিনি। ও, কিন্তু এত ফাস্ট তুমি তো করেছ। করনি নাকি? করেছি, তবে দরকারে করেছি, এমনি এমনি তো আর করিনি। তা কি দরকার? আসলে ওই যে জুই আপুর সাথে কথা বলার জন্য কল করেছিলাম। ও, রাত 12টা বাজে তুমি আমাকে কল দিয়েছিলে জুই আপুর সাথে কথা বলার জন্য। ইন্টারেস্টিং। নাহার অয়নের কথা শুনেই জিভ কাটল। ভেবে বলা উচিত ছিল তার এই মিথ্যেটা। হ্যাঁ, করেছিলাম। আমি তো আর জানি না আপনারা 12টার আগে ঘুমিয়ে পড়েন। অয়ন নিঃশব্দে হাসল। তার বউটা একটু বেশি বোকা। আমি কি বলেছি আমরা 12টার আগে ঘুমিয়ে পড়ি? নাহার এবার ফোনটা সরিয়ে নিজের মাথায় নিজেই গাঁটটা মারল। না রে, তুই তো তোর মনের কথাই বলে ফেললি। এখন কি করবি? আবার ফোনটা কানে নিল। শুনুন, আপনি কথা পেঁচাচ্ছেন কেন? আপনি আমাকে যেই কারণে কল করি না কেন, আপনি তো আর কল ধরেননি, ব্যস্ত ছিলেন। বউ আমাকে কি সন্দেহ করছো? আমি কেন আপনাকে সন্দেহ করতে যাব? আর বউ কেন ডাকছেন আমায়? আচ্ছা ঠিক আছে বউ, ডাকবো না। নাহার ভাবল সে তো এমনিতেই বলেছে, তাই বলে রাজিও হয়ে গেছে। তাহলে কি এই লোক পরকীয়া করছে ঢাকা শহরে বসে? এই আপনি এখন কোথায়? জান, আমি এখন তোমার শ্বশুর বাড়িতে আমাদের বেডরুমে আছি। নাহারের চোখ বড় বড় হয়ে যায়। এই লোকটা তো একেবারে বেডরুম পর্যন্ত চলে গিয়েছে। আমি শুধু জিজ্ঞেস করেছি, এইভাবে গভীরে যেতে বলিনি। আমি এখনো গভীরে গেলাম কই? আমার তো আপনার ক্যারেক্টারের সমস্যা আছে বলে মনে হচ্ছে। জান, তোমার কাছে আমার ক্যারেক্টারের সমস্যা লাগবেই, বিকজ ইউ আর মাই ওয়াইফ। হয়েছে, আদিক্ষেতা দেখাবেন না আমাকে। এটা আদিক্ষেতা নয়, তোমার ভবিষ্যৎ বাচ্চার বাপের ভালোবাসা তার একমাত্র বউয়ের জন্য। অবশ্য তুমি এত সব বুঝবে না, এখনো বাচ্চাই রয়ে গেলে। আমার বাচ্চাদের পৃথিবীতে আসতে লেট হবে বোঝা যাচ্ছে। আমার অনেক দুঃখ হচ্ছে আমার
বাচ্চাদের জন্য। এমন কথা শুনে নাহার কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকে। তার অয়নের কথার মানে বুঝতে খানিক সময় লাগলো। বুঝতেই সে ফোনটা কান থেকে সরিয়ে কেটে দিল আর বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে দিল। এই লোকটা এমন বেফাঁস কথা বলে কিভাবে? লোকটাকে দেখেও এমন টাইপ মনেই হয় না। গম্ভীর মুখ নিয়ে যেভাবে সারাক্ষণ থাকে, যেন পান থেকে চুন খসলে গিয়েই খাবে সামনের মানুষটিকে। আচ্ছা, তোমার কি রাগ লাগছে? কই না তো, তোমার তো লজ্জা লাগছে, কিন্তু কেন? আমার তো রাগ হওয়ার কথা ছিল। ওনাকে কয়েকটা কথা শুনিয়ে দেওয়া উচিত ছিল, তারপর তার নাম্বারটা ব্লক লিস্টে পাঠিয়ে দেওয়ার কথা ছিল। তখনই দরজায় টোকা পড়ছে। ছিয়া আপা নাহারকে খেতে ডাকছে। নাহার উঠে দরজা খুলে বেরিয়ে পড়ে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে নাহার ঘরে ঢুকতেই তার পিছু পিছু ছিয়াও তার ঘরে গেল। ছিয়াকে দেখে নাহার ভ্রু কুঁচকে তাকায়। সবাই নিজ নিজ ঘরে চলে গেছে, অথচ ছিয়া তার ঘরে এলো কেন? জান্নাতের ঘরটাতেই ছিয়াকে থাকতে দেওয়া হয়েছিল। জান্নাত যখন ছিল তখন তার সাথেই ছিল, আর এখন একা। কি হয়েছে আপা? নার, আজকে আমি তোর ঘরে থাকবো। জান্নাতের ঘরে আমার একা একা কেমন জানি ভয় লাগে, আর এর জন্য আশা করি তোর সমস্যা হবে না। বলতে বলতে সিয়া নাহারের বিছানায় গা এলিয়ে দেয়। নাহারের আর কিছু বলার থাকে না। নাহার আলমারি থেকে এক্সট্রা বালিশ নিয়ে বিছানায় রেখে কলপাড়ে যায়। কলপাড় থেকে ফ্রেশ হয়ে নিজের ঘরে চলে যায়। দরজা বন্ধ করে বিছানার দিকে ফিরতেই দেখে সিয়ার হাতে তার ফোন, আর সে খুব মনোযোগ দিয়ে কিছু দেখছে। নাহারের ভ্রু কুঁচকে যায়। কি দেখছে ছিয়া আপা? নাহার, এটাকে? নাহার ভয় পেয়ে যায়। ছিয়া আপাকে অয়নের কথা বলেছে, কিন্তু সে তো অয়নের নাম্বারটা সেভ করেনি। নাহার ছিয়ার দিকে এগিয়ে যায়। কি হয়েছে আপা? কার কথা বলছো? এই যে, এই নাম্বারটা থেকে মাত্র মেসেজ আসলো, দেখ। কে এটা? নাহারের দিকে ফোনটা এগিয়ে দেয় সিয়া। নাহার দেখে মেসেজটা। তার ধারণাই সত্যি হলো, অয়নই মেসেজ করেছে। বউজান, ঘুমিয়ে পড়ো। গুড নাইট, সুইট ড্রিমস। ব্যাস, এতটুকু মেসেজ দিয়েই অয়ন নাহারকে ফাঁসিয়ে দিয়েছে। সিয়া এখনো ভ্রুকুচকে তাকিয়ে আছে নাহারের দিকে। কি হয়েছে নাহার? বলস না কেন? কে এটা? তোর বপ আছে? না না ছিয়া আপা, এমন কিছুই না। আমি তো নিজেই বুঝতেছি না এইটাকে। দেখো নাম্বারটা কি সেভ করা আছে? এটা আননোন নাম্বার। নিশ্চয়ই কেউ আননোন নাম্বারে মেসেজ করে ডিস্টার্ব করার চেষ্টা করছে। কে হতে পারে বলে তোর মনে হয়? জানি না তো। কল করে কয়েকটা গালি দিয়ে দিয়ে দেখবি, আর জীবনেও তোকে মেসেজ দিবে না। না আপু থাক, তার দরকার নেই। যার ইচ্ছা সে মেসেজ দেখ, আমার তাতে কি? আমি না দেখলেই হচ্ছে, তাই না? নার এমন করলে তো সে মানুষটা পার পেয়ে যাবে, আর আরো অনেককে এমন মেসেজ দিয়ে ডিস্টার্ব করবে। আচ্ছা, তুই কি ভয় পাচ্ছিস? না, ভয় পাবো কেন? কিন্তু ধরো লোকটা আমার পরিচিত, আর আমি সেই লোককে গালি দিলাম। সে রেগে গিয়ে যদি আমার কোনো ক্ষতি করে তাহলে? সিয়া কিছুক্ষণ ভাবে। বর্তমানে এমন অহরহ ঘটনা ঘটছে, তাই রিস্ক নেওয়া যাবে না। আচ্ছা, একটা কাজ কর, নাম্বারটা আমাকে দে। আমার নাম্বার থেকে কল করে আচ্ছা মতো গালি দিয়ে দেই, দেখবি শিক্ষা হয়ে যাবে। দে নাম্বারটা দে। আপা, দরকার নেই, শুধু শুধু মোবাইলের টাকা নষ্ট হবে বলো।
নাহার তুইও না একটা ভিতর ডিম, দে তো আমাকে দে, আমি কল দিচ্ছি। বলেই নাহারের হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে নিজের ফোনে নাম্বারটা ডায়াল করে কল দেয়। নাহারের তো ভয়ে বুকটা খুব জোরে ধুকপুক করছে। সিয়া যদি অয়নকে চিনে ফেলে তখন কি হবে, কি জবাব দিবে সে? দেখছিস এবার কলও ধরছে না। নাহার যেন জান ফিরে পায়। যাক, কল ধরে নাই, ভালোই করেছে। আপা থাক, রাখো তো, দরকার নেই কল। তখনই নাহারের সব কথায় পানি ফেলে দিয়ে সে নাম্বার থেকে কল আসে। নাহারের তো অবস্থা বেগতিক। সে শিয়ার হাত থেকে ফোন নিয়ে নেয়। আপা থাক, ধৈর্য না, দরকার কি ভেজাল করার। এই নার, ফোন দে, ফোনটা দে নার। নাহারের হাত থেকে কেড়ে নিয়ে কলটা কাটার আগেই রিসিভ করে নেয় সিয়া। বাস্টার্ড, বুলশিট মেয়েদের কে মেসেজ দিয়ে ডিস্টার্ব করিস? তোর সাহস কত বড়? তোর ঘরে মা বোন নেই? ডার্টি মাইন্ডেড লোক, তোকে আমি। সিয়া আরও কিছু বলার আগে নাহার তার থেকে ফোন কেড়ে নেয় আর কল কেটে দেয়। তার এখন কান্না আসছে। কেন যে আননোন নাম্বার বলতে গেছে কে জানে। এর চেয়ে ভালো বব বলে দিত। ওনাকে যে কত গালি খেতে হয়েছে। কিরে, ফোন নিয়ে নিলি কেন? আরও গালি বাকি ছিল। আপা অনেক গালি দিছ, আর প্রয়োজন নাই। বেচারা মনে হয় তোমার ইংলিশ গালি শুনে এতক্ষণে অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপরেও লোকটা ইংলিশ যদি না বুঝে থাকে তাহলে বাংলায় কয়েকটা গালি দেওয়া উচিত ছিল, তাই না রে নার? হুম, কেন না? এই বেচারা লোককেই তো তুমি কত পছন্দ করতে, এখন এই লোককেই গালি দিচ্ছ। তুমি জানলে নিশ্চয়ই হার্ট অ্যাটাক করবে, মনে মনে বলল নাহার। আপা থাক, এখন ঘুমাও। আমাকে সকালে রায়হান ভাইয়াদের সাথে আবার কলেজে যেতে হবে। সিয়াও আর কিছু বলল না। তারা দুজন লাইট অফ করে শুয়ে পড়ল। তবে নাহারের ঘুম ধরা দিল অনেক পরে। রায়হান, নাহার আর টিউলিকে ভর্তি করে দিয়েছে কলেজে। টিউলি তাদের বাড়ি চলে গিয়েছে। নাহার আর রায়হান তাদের বাড়ি চলে আসলো। এসেই বাড়ির সবাইকে কেমন গুমোট অবস্থায় দেখলো। অথচ কয়েক ঘন্টা আগেও সবাই নাহারের কলেজ বন্ধ হওয়া নিয়ে কত মজা করলো, কত খুশি ছিল। তারা যে এসেছে কেউ যেন দেখেও দেখলো না। তারা দুজনে নিজ নিজ ঘরে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। তখনও আগের পরিবেশটা বজায় থাকতে দেখে সিয়ার কাছে যায়। কিছু হয়েছে কি বাড়িতে? আপা, সবাই কেমন চুপ হইয়া আছে কেন? সকলে তো সব ঠিকই ছিল। সিয়া, আমাদের রায়হান ব্রো যে কারসাজি করেছে তাতে কারো মুখ নেই কথা বলার। নাহার আর রায়হান ভ্রু কুঁচকে গেল। রায়হান ভাবতে লাগলো সে কি করেছে, কিন্তু তার এমন কিছুই মনে পড়ছে না যার কারণে সবাই কথা বলা বন্ধ করে দিবে। কি হয়েছে আপা, বলো না? সিয়া, কি করেছি আমি? তুমি কেন কিছু করতে যাবে? তোমার প্রেমিকা ফারিন সব করে দিয়েছে। রায়হান ফারিনের কথা শুনেই ভয় পেল। রায়হান ফারিনের সাথে জান্নাতের বউ ভাতের দিন থেকে সম্পর্কে আছে, কিন্তু এখনো তাদের ফোনে কথা বলা পর্যন্তই সীমাবদ্ধ, এর চেয়ে বেশি কিছু না। ফারিনের এইচএসসি পরীক্ষা শেষে বিয়ে করার চিন্তা ভাবনা অলরেডি রায়হান করেই নিয়েছিল, কিন্তু এর মধ্যে কি এমন হলো? রায়হান, ফারিন ফারিন কি করেছে? অস্থির হয়ে জিজ্ঞেস করলো সিয়া। আহা ব্রো, হাইপার হচ্ছ কেন? কুল ব্রো কুল।
রায়হান, সিয়া, ডোন্ট মেকিং ফান, টেল মি হোয়াট হ্যাপেন্ড। সিয়া, অ্যাকচুয়ালি ফারিনের এক জায়গায় বিয়ের কথা চলছিল। এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার ইচ্ছা না থাকলেও ছেলে মেয়েদের ফ্যামিলি ভালো দেখে ফারিনের ফ্যামিলি রাজি হয়ে যায়, কিন্তু বাদশাদে ফারিন অ্যান্ড সব কিছু শেষে সে তার ফ্যামিলিকে তোমার কথা জানিয়ে দিয়েছে। রায়হান, হোয়াট? এত কিছু হয়ে গেল আর ও আমাকে কিছুই বলেনি। ডেমিট। কথাগুলো বলতে বলতে পকেট থেকে নিজের ফোন বের করতে যায়, কিন্তু সিয়া থামিয়ে দিয়ে বলে, সিয়া, ফারিনকে কল করার প্রয়োজন নেই। অ্যান্ড ডোন্ট ওয়ারি, আমরা সবাই মিলে কাল ফারিনদের বাসায় যাচ্ছি। রায়হান সিয়ার এমন কথায় বাকরুদ্ধ হয়ে যায়। বাসায় যাব মানে? মানে আমরা তার বাসায় যাব তোমার জন্য ফারিনের আংটি বদল করতে। ফারিনের ফ্যামিলি রাজি হয়ে গেছে। আমার ব্রোকে কি না না করা যায় নাকি? রায়হান তার খুশি চেপে না রাখতে পেরে ইয়াহু বলে উঠে সিয়াকে জড়িয়ে ধরে। নাহার এতক্ষণে ঘর থেকে বেরিয়ে তার মার কাছে চলে যায় এই ব্যাপারে জানার জন্য। ফারিনের মা অর্থাৎ নাহারের আন্টির মতো কঠোর মানুষ মেয়ের প্রেমিককে এত সহজেই মেনে নিয়েছে তার যেন বিশ্বাসই হচ্ছে না। কলি বেগম থেকে জানতে পারে ফারিনের আম্মু তাকে কল করে ফারিনের রায়হানকে নিয়ে পাগলামো করার কথা জানায়। কলি বেগম সে কথা রায়হানের আম্মু আকলিমা বেগমকে জানালে তিনি নিরদ্বিধায় ফারিনকে নিজের পুত্রবধূ করতে রাজি হয়ে যায়। তারপর তারা দুজন মিলে ফারিনের আম্মুর সাথে কথা বলে তাকে বোঝায়। আর রায়হান যথেষ্ট ভালো এডুকেটেড ছেলে, আমেরিকায় নিজস্ব সায়েন্স ল্যাবও আছে। তার সবচেয়ে বড় কথা তারা আমেরিকায় সেটেল। সব মিলিয়ে ফারিনের আম্মু রাজি না হয়ে পারল না। তাই কিছুক্ষণ আগে কল করে ফারিনের মা যখন এই সম্পর্কে রাজি হয়ে যায়, তখন সবাই পরিকল্পনা করে রায়হানকে একটু ভয় পাইয়ে দিবে। তারা সকাল সকাল ফারিনের দের বাসা ঢাকায় যাবে। ফারিনের বাবার ঢাকায় স্থায়ী টিউলিয়ার নাহার মিলে কয়েকটা জামা বের করে উল্টে পাল্টে দেখছে। কাল তারা শহরে যাবে, কে কোন জামা পরবে তাই ডিসাইড করছে। টিউলি নিজের জামা সব নাহারের ঘরে নিয়ে এসেছে যাতে ম্যাচিং করে পরতে পারে। তুই আমাকে বলিসনি কেন? ও জিসান ভাইয়াটা আজকে কলেজের সামনে থাকবে। আসলে আমি নিজেও জানতাম না যে ও চলে আসবে। পাগল ছিমড়ি, বুইঝা শুই না রাখবি তো। যদি রায়হান ভাই দেইখা ফেলাইতো তখন কি হইতো? দেখে নাই তো এমন করস কেন? আমারে ভূতে ধরছে তাই এমন করতাছি বলেই ভেংচি কেটে নিজের কাপড় আলমারিতে ঢোকাতে লাগলো। টিউলি নিজের জামা কাপড়গুলো খাটের ওপর থেকে নিতে লাগলো। আমি যাইতাছি, তুই আমারে অপমান করছস। জানা আমি ধরে রাখছি। সত্যি যাইতাছি গা, আর আসবো না বলে দিলাম। না আসিস। নাহার আলমারির দরজা বন্ধ করে পিছনে ঘুরতেই দেখে টিউলি বিছানায় মুখ ফুলিয়ে বসে আছে। নাহার ধীর পায়ে তার কাছে গিয়ে তাকে কাতুকুতু দিতে থাকে। আর টিউলি হাসতে হাসতে শেষ। এবার টিউলিও নাহারকে কাতুকুতু দিতে থাকে। এক পর্যায়ে হয়রান হয়ে দুজনেই শুয়ে পড়ে। চৌধুরী ভিলা। অয়ন রেডি হচ্ছে অফিসের জন্য। তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে দীপ্ত। অয়ন
আয়নার দিকে তাকিয়ে নিজের টাইটা ঠিক করে নিল। এরপর দীপ্তর দিকে ভ্রু কুঁচকে তাকালো। কি হয়েছে, নজর দিচ্ছিস কেন? দীপ্ত: ছি ভাই, কি বলেন? আমি আপনার উপর নজর দিতে যাব কেন? আমার পার্সোনাল মানুষ আছে নজর দেওয়ার। অয়ন: গুড, দ্যাটস হোয়াই তোর কাজের ওপর থেকে মন উধাও হয়ে গেছে, তাই তো? না ভাই, ব্যাপারটা এমন না। আমি ওর জন্য আমার কাজকে মোটেও অবহেলা করি না। ভেরি গুড বলেই নিজের ফোনটা হাতে নিল আর স্ক্রল করতে করতে সামনে এগিয়ে আসলো। ভাই, ইদানিং আপনাকে না চেনাই যায় না। কেন, আমার চেহারা বদলে গিয়েছে নাকি? না ভাই, তেমন না। তুমি আগে এত কথা বলতে না, কিন্তু এখন সবার সাথে কম বেশি কথা বলো, আবার মাঝে মধ্যে নিজে নিজে হাসো। তোমার গম্ভীরতাও অনেক কমে এসেছে। বলতে বলতে নিজের হাতের ফাইলটা অয়নের দিকে এগিয়ে দিল। অয়ন: বিয়ে করেছি, বউ আছে, সামনে বাচ্চা কাচ্চা হবে, তাই এমন পরিবর্তন অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। দীপ্ত: তা ভাই, ভাবিকে তার শ্বশুর বাড়ি কখন আনছেন? আমার বাবাকে দাদা, আমাকে বাবা ডাক। যেদিন শোনাবে সেদিন নিয়ে আসবো তোর ভাবিকে। দীপ্ত ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। এ কেমন কথা? তার এক কান দিয়ে ঢোকে, অন্য কান দিয়ে বেরিয়ে গেছে। ভাই, কি বলেছিলাম কি, কাল রাতে তোমার ফোনে কে যেন কল করেছিল। কে? আননোন নাম্বার ছিল। আসলে একটা মেয়ে ছিল, আর সে তোমাকে গালিগালাজ করছিল। হোয়াট? আসলে ভাই, মেয়েটা বলছিল তুমি নাকি মেয়েদের মেসেজ দিয়ে ডিস্টার্ব করো। নাম্বারটা নিয়ে 15 মিনিটের মধ্যে আমাকে সব ডিটেলস বের করে দে। কার এত বড় সাহস যে অয়ন অয়ন আহমেদ চৌধুরীকে কল দিয়ে গালি দেয়? বলেই হাতে থাকা ফাইলটা দীপ্তর দিকে ছুঁড়ে মারে আর পাশে থাকা টেবিলে পা দিয়ে লাথি দিয়ে গট গট পায়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। দীপ্ত সেদিকে তাকিয়ে মিনমিন করে বলল, ভাই, তোমার রাগটা এখনো আগের মতোই রয়ে গেছে। সকালে নাস্তা করে রেডি হয়ে শাহাউদ্দিনের বাড়ির সকলে মিলে বেরিয়ে পড়েছে ঢাকার উদ্দেশ্যে রায়হানের গাড়ি করে। রায়হান, নাহার, টিউলি, সুলতানা আর সিয়া যাচ্ছে, আর বাকিরা সিয়াম উদ্দিনের গাড়ি করে যাচ্ছে। নাহার গোলাপি রঙের একটি রেশমি কাপড়ের 3 পিস পরেছে। এটা তাকে তার নানু এবার ঈদের সময় দিয়েছিল। তেমন একটা পরা হয় না দেখে আজ পরে নিয়েছে, তবে এর উপর কালো বোরকা তো আছেই। গাড়িতে উঠেই নাহার জানালার পাশটায় বসে গিয়েছে। টিউলি হাবিজাবি বকবক করতে করতে ঘুমিয়ে পড়েছে। সুলতানাও তার পাশে ঘুমিয়ে আছে। নাহার জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দেখছে সকালের ব্যস্ততা যেন। রোডে তারা এখন একটা বড় সাইনবোর্ড পেরিয়ে এগিয়ে যাচ্ছে, যেখানে লেখা আছে ঢাকা সড়ক। নাহার সেদিকে তাকিয়ে মুচকি হাসে আর অয়নের কথা ভাবে। অয়নও তো এই শহরে আছে, তার কি উচিত তাকে কল করে জানানো যে সে ঢাকায় এসেছে? কিন্তু কেন সে জানাবে এই কথা? কোনো প্রয়োজন তো নাই তাকে বলার। তার সাথে দেখা করারই বা কোনো মানে হয় নাকি? ভাবতে ভাবতে নাহারের চোখ লেগে আসে। সে সিটে গা এলিয়ে দিয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমায়। কারো মুখে নিজের নাম শুনে নাহারের ঘুম ছুটে যায়। সিয়া: হেই নাহার, ওঠ। নাহার: আমরা কি চলে এসেছি? সিয়া: ইডিয়েট, নাম তাড়াতাড়ি, আমরা এখনো পৌঁছাইনি। ফারিনদের বাসায় যেতে আরো
1 ঘন্টা লাগবে। নাহার, তাহলে উঠাচ্ছ কেন? সরো, ঘুমাতে দাও। সিয়া নাহারের হাত ধরে গাড়ির দরজার দিকে এনে বলল, নার, রায়হান ভাইয়ার গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছে অ্যান্ড আমরা আধা ঘন্টা যাবৎ এখানেই দাঁড়িয়ে আছি। ভাইয়ার গাড়িতে এক্সট্রা টায়ারও নেই লাগানোর জন্য, প্লাস আশেপাশে কোনো মেকানিক্যালও নেই যে এই মুহূর্তে গাড়ি ঠিক করানো যাবে। তাহলে কি অন্য গাড়ি নিয়ে এসেছো? তোর এত কোয়েশ্চেন্সের অ্যান্সার পরে দিব, আগে চল। বলেই নাহারকে গাড়ি থেকে নামালো। নাহার গাড়ি থেকে এলোমেলোভাবে নেমে নিজের হিজাব ঠিক করতে লাগলো বিরক্ত ভাব নিয়ে। হঠাৎ চোখ যায় সামনে থাকা বড় কালো গাড়িটার দিকে। ভ্রুকুচকে সেদিকে তাকায়। এই গাড়িটা সে এর আগেও দেখেছিল বলে মনে হচ্ছে। এই নার, চল। বলেই সে কালো গাড়িটায় উঠে পড়ল আর নাহারকে উঠতে বলল। তাই সেও বিনা কথা বলে উঠে দরজাটা লাগিয়ে দেয়। তারপর সামনে তাকাতেই তার চোখ জোড়া ছানাবড়া হয়ে যায়। এই সে কি দেখছে? নিজের চোখ দুটা ভালোভাবে ডলে নিল। ঘুমের রেশকি এখনো কাটেনি। এটা কি স্বপ্ন? সিয়া আপা, আমরা কার গাড়িতে? নার, এইটা অয়নের গাড়ি। ওই আমাদের লিফট দিচ্ছে ফারিনদের বাসা পর্যন্ত। নাহার আবার সামনের দিকে তাকায়। হ্যাঁ, সে অয়নকেই দেখছে, যে ড্রাইভিং সিটের পাশে বসে ফোন স্ক্রল করছে। এমন ভাব যেন নাহার নামে কাউকেই সে চেনে না। এমনকি নাহার গাড়িতে ওঠার পরেও তার দিকে তাকায়নি। এই মানুষটা ফোনে তো সেদিন সংসার থেকে শুরু করে বাচ্চা কাচ্চার কথা পর্যন্ত বলল। সে মানুষটা তার উপস্থিতি জেনেও কিভাবে দেবদাস সেজে বসে আছে? নাহার, রায়হান ভাই, পানির বোতল আছে? জোরে অয়নকে শুনিয়ে শুনিয়ে বলল রায়হান। পানি? অয়ন, গাড়িতে পানি হবে। অয়ন ফোন থেকে চোখ সরিয়ে রায়হানের দিকে তাকালো, তবে কিছু বলল না। তার পাশের পানির বোতলটা দিয়ে দিল। রায়হান সেটা নিয়ে নাহারকে দিল। নাহার সেটা খুলে মুখ লাগিয়েই পানি খেলো আর চোখে অয়নের কর্মকাণ্ড দেখতে লাগলো, কিভাবে তাকে ইগনোর করছে। টিউলি, নার, এই তুই এই বোতলটা থেকে মুখ লাগিয়ে পানি খেয়েছিস? এইমাত্রই তো অয়ন ভাইয়া এটাতে মুখ লাগিয়ে পানি খেলো। টিউলির সবার সামনে এমন বেফাঁস কথা হঠাৎ শুনে নাহারের কাশি উঠে যায়। কাশতে কাশতে তার নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। এতক্ষণে অয়ন তার দিকে তাকালো। অয়ন, হেই, ওর পিঠে চাপড় দাও। সিয়াও অয়নের কথা শুনে এমনটা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে নাহারের কাশি নিয়ন্ত্রণে আসলো। সে চোখ বন্ধ করে ছিটে গা এলিয়ে দিল। সে মনে মনে টিউলিকে ধন্যবাদ দিল মেয়েটার জন্য তার কাশি উঠায় এমন তার দিকে তাকিয়ে আছে। হাতের ফোনটা ভাইব্রেট করতেই নাহার চোখ খুলে তাকালো ফোনের দিকে। অয়ন মেসেজ পাঠিয়েছে। অয়ন, আর ইউ ওকে নাও? নাহার সামনে থাকা অয়নের দিকে তাকায়। না, নিজের মতো ফোনটা স্ক্রল করছে। সে পাশে থাকা সিয়ার দিকে তাকালো। বেচারি ফোনে ডুবে আছে। সুলতানা আর টিউলি আবার ঘুমের রাজ্যে পাড়ি দিয়েছে। কে জানে এত ঘুম এরা রাতেও ঘুমায় কিনা। এদিকে রায়হান কিছুক্ষণ পর পর অস্থির হয়ে ফারিনকে কল দিচ্ছে। ওই দিকের খবর জানতে। ফার্স্ট টাইম হবু শ্বশুর বাড়ি যাচ্ছে, তার সে কিনা লেট। ইতিমধ্যে বাড়ির বড়রা ফারিনদের
বাসায় গিয়ে উপস্থিত হয়ে পড়েছে। তাই নাহার ধীরে সুস্থে মেসেজের রিপ্লাই দিল। নাহার হ্যাঁ ঠিক আছি। তারপর আবার সামনে থাকা অয়নের দিকে তাকালো। অয়ন সমানে ফোন স্ক্রল করতেই আছে, কোনো হেলদোল নেই। নাহার কিছুক্ষণ মেসেজের অপেক্ষায় ছিল, তবে অপর পাশ থেকে কোনো রিপ্লাই না আসায় ব্যর্থ হয়ে জানালার দিকে তাকালো। একটার পর একটা গাড়িকে পেরিয়ে তারা বেরিয়ে যাচ্ছে। বড় বড় দালান কোঠা, অল্প সংখ্যক গাছপালা, চারপাশে মানুষজনের আনাগোনা দেখতে লাগলো সে। কিছুক্ষণ বাদে চোখ লাগে আসতেই পড়ে যেতে নিয়ে উঠে পড়ে। আশপাশটা তাকিয়ে নিজেকে ঠিক করে। অয়ন তার পাশে থাকা দীপ্তর সাথে কোনো কিছু একটা নিয়ে কথা বলছে। সেদিকে একবার তাকায় নাহার। সেই মুহূর্তে অয়নও তার দিকে তাকায়, আর দুজনের চোখাচোখি হয়ে যায়। নাহার দ্রুত চোখ সরিয়ে নেয়। আর এই দৃশ্য পাশে থাকা সিয়ার নজর এড়ায় না। অয়নের তাকানোতে নাহারের এমন চোখ সরানো, মুখে লজ্জার লাল আভা দেখা দেওয়া, এসব কিছুই এড়ানো যায় না। সিয়ার মনে সন্দেহর দানা বাঁধতে শুরু করলো। পরক্ষণের মধ্যেই তারা ফারিনদের বাসার সামনে এসে পৌঁছায়। ফারিনদের নিজস্ব একটা ফ্ল্যাট আছে, বিশাল গার্ডেন আছে তাদের বাসার সামনে। সেখানেই গাড়িটা থামালো। বাসাটা 10 তলার, ফারিনরা 4 তলায় থাকে। ফারিনের বাবা সৈকত হাসান বেরিয়ে আসে তাদের নিয়ে যাওয়ার জন্য। অয়নার দীপ্ত চলে যাওয়ার চেষ্টা করলেও সৈকত তাদের কোনোভাবেই যেতে দেননি। তাই অগত্যা তাদের দুজনকেও যেতে হলো। মেয়েরা সবাই আগে আগেই চলে গিয়েছে ওপরে, বাকি ছেলেরা তাদের পরপরই গেল। নাহার উপরে গিয়ে সবার সাথে দেখা করে, তারপর ফারিনের ঘরে চলে যায়। ফারিন লাল টকটকে একটা শাড়ি পরে লাল টকটকে বউ সেজে বসে আছে। নাহার দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলো। ফারিনও তাকে জড়িয়ে ধরলো। পরক্ষণেই ছেড়ে দিয়ে বলল, যা ফ্রেশ হয়ে আয়, আমাকে তো জীবাণু দিয়ে জড়িয়ে ফেলবি। বলতে বলতে নিজের গা ঝাড়তে লাগলো। নাহার আমি জড়িয়ে ধরেছি বলে তাই এমন করছো, অন্য কেউ হলে তো ছাড়বেই না হবু ভাবি। ফারিনকে গুটিয়ে যেতে দেখে নাহার উচ্চ স্বরে হাসলো। নিজের বোরকাটা খুলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো। তখনও ফারিন চুপটি করে নতুন বউয়ের মতো বসে আছে। নাহার দরজাটা হালকা খুলল। ফারিনের ঘর থেকে বসার ঘর সরাসরি দেখা যায়। সেদিকে তাকিয়ে দেখল সবাই বসে আছে, টুকটাক কথাবার্তা বলছে আর নাস্তা খাচ্ছে। অয়নের ঘড়িওয়ালা হাত ছাড়া কিছুই দেখা যাচ্ছে না ঘর থেকে। তাই হতাশ হয়ে দরজা লাগিয়ে ভিতরে আসলো। ফারিন, আম্মু তোর জন্য নাস্তা পাঠিয়েছে, খেয়ে নে। কিছুক্ষণ পর ভাত খাবি, ভাতের সময় তো প্রায় হয়ে গিয়েছে। নাহার ট্রে থেকে শরবতের গ্লাসটা নিয়ে ফারিনের পাশে বসলো আর খেতে খেতে বলল, ভাবি তুমি তো দেখি বিয়ের আগে থেকেই তোমার ননদের যত্ন নেওয়া শুরু করে দিয়েছ। ধুর, বেশি বকবক করিস তুই, বলেই নাহারের মাথায় গাঁটটা মারল। নাহার, ভাবি মারো কেন? তবে কি জানো তোমার সাহস আছে বলতে হবে? আন্টিকে কিভাবে নিজের প্রণয়ের কথা বলে দিলে? ওয়াও ফারিন, এই মেয়ে তুই আমাকে পচানোর জন্য এসেছিস এখানে? যা তো। ভাবি ননদকে এমন করলে ভাইয়াকে বলে দেব কিন্তু। যা বল, আমি কি মানা করেছি নাকি? তখন সে ঘরে টিউলি আর সিয়া আসে।
ফারেন্সিয়াকে দেখেই ভদ্র হয়ে ঘোমটাটা আরেকটু টেনে সালাম করে বসে পড়ে। তারা এসে ফারিনের পাশে বসে পড়ে। নাহার খেয়াল করলো তার ফোন ভাইব্রেট করছে। সে ব্যাগ থেকে ফোনটা বের করে দেখে অয়ন মেসেজ করেছে। একবার বাকিদের দেখে নিয়ে ব্যালকনিতে চলে যায়। পাশের রুমটায় আসো, কুইক, জাস্ট ইন 5 মিনিট। নাহার হা হয়ে যায়। পাশের রুম মানে ফারিনের পাশের রুমটা? সেখানে কি অয়ন আছে? যদি কেউ তাদের একসাথে দেখে নেয় তাহলে? না, সে যাবে না, কোনোভাবেই যাবে না। তার ভাবনাতেই আবার ফোন ভাইব্রেট করে ওঠে। তাকিয়ে দেখে জাস্ট 10 সেকেন্ড, যদি না আসো ওই সময় আমি চলে আসব। নাহার ভয় পেয়ে গেল। তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে পাশের রুমে ঢুকে পড়ল আর জোরে জোরে নিঃশ্বাস নিয়ে সামনে তাকালো। অয়ন তার দিকেই তাকিয়ে আছে। নাহার ঢোক গিলল। কি হয়েছে? এভাবে ডাকলেন কেন? অয়ন, আমার বউকে ডাকতে কি আমার কারণের প্রয়োজন পড়বে নাকি? ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল নাহার। এই কাকে বউ বলছেন আপনি? মিসেস নাহার ফেরদৌস চৌধুরীকে। আপনি বাড়াবাড়ি করছেন। আমি কখনোই এই বিয়ে মানব না। না আপনাকে আমার স্বামী হিসেবে বুঝেছেন। অয়ন আর একটু এগিয়ে আসলো। ও তাহলে এখানে কেন এসেছো? আপনি আমাকে ভয় দেখিয়েছেন, ওখানে চলে যাবেন বলে, তাই এসেছি। বউ এত বোকা কেন তুমি? তোমার আদৌ মনে হয়েছে এই অনয় আহমেদ চৌধুরীর কোনো পরনারীর রুমে এমনি এমনি ঢুকে যাবে? নাহার ভাবলো আসলেই ওই রুমে কি আর সে একা ছিল নাকি যে অয়ন চাইলেই চলে যেত? আর এখানে অয়ন একজন গেস্ট, সে হিসেবে সে এমনটা চাইলেও করতে পারতো না। আমি মোটেও বোকা নই, শুধু ভয় পেয়ে গিয়েছিলাম, তাই কোনো কিছু না ভেবেই চলে এসেছি বলে নিজের মুখ অন্যদিকে ফেরালো। অয়ন হাসল। নাহার কিছুক্ষণ বাদে অয়নের দিকে তাকালো, যে তার দিকেই তাকিয়ে আছে। নাহার নিজের ঘোমটাটা আরেকটু উপরে তুলল আর একটা ঢোক গিলল। কেন ডেকেছেন আমায়? বলবো। বলো। বলতে পারল না আর। অয়ন তাকে নিজের বাহুডোরে জড়িয়ে নিল শক্ত করে। আকম্বিক এমন হয় নাহারের চোখ বড় বড় হয়ে যায়, যেন কি থেকে কি হয়ে গেল। নাহারের ঘোমটাটা পড়ে যাওয়ায় অয়নের গরম নিঃশ্বাস তার ঘাড়ে পড়ছে। এতে তার সর্বাঙ্গ কেঁপে কেঁপে উঠছে। অয়নের পারফিউম আর পুরুষালী ঘ্রাণ একসাথে হয়ে একটা সুন্দর স্মেল আসছিল নাহারের কাছে। এই ঘ্রাণ ভালোই লাগছিল। প্রথম কোনো পুরুষ তাকে এতটা কাছ থেকে ছুঁয়েছে, তাও আবার সেই পুরুষটা তার স্বামী। নাহার, ছাড়ুন। নাহার আর কিছু বলতে পারল না। তার ঘাড়ে অয়নের ঠোঁটের স্পর্শ পাওয়ায় সে অসাড় হয়ে চোখ বন্ধ করে নিজের সব ভর অয়নের উপর ছেড়ে দিল। কোনো সারা শব্দ পাওয়া গেল না। এরপর প্রায় 10 মিনিট পর হঠাৎ বাহির থেকে কেউ দরজায় টোকা দিল। দীপ্ত ভাই আছেন? নাহার আর অনয়ের যেন হুঁশ ফিরে। তারা একে অপরকে ছেড়ে এলোমেলোভাবে দাঁড়ালো। নাহার নিজের মাথায় গাঁটটা মেরে ওড়না ঠিক করতে লাগলো। এতক্ষণ কি করছিল সে? সি অয়ন সরাসরি গিয়ে দরজা খুলতে লাগলো। নাহার তা দেখে ভয় কি করবে না ভাগ করবে ভেবে না পেয়ে পর্দার পেছনে লুকিয়ে পড়ল। অয়ন দরজা খুলতেই দীপ্ত এগিয়ে আসতে নিলে অয়ন রুম থেকে বেরিয়ে পড়ে। ভাই চল।
কিছু হয়েছে কি ভাই? না, ভাবির সাথে দেখা হয়নি। অয়ন কিছু বলল না, গট গট পায়ে বসার ঘরের দিকে চলে গেল। দীপ্ত ভাবতে লাগলো ভাইয়ের হয়েছেটা কি। তখন দেখলো সেই রুমটা থেকে নাহার বেরিয়ে আসছে। অয়ন আর দীপ্ত দুপুরের খাবার খেয়ে চলে গিয়েছে। এরপর বড়রা মিলে বসার ঘরে বৈঠক বসেছে বিয়ের ব্যাপারে কথা বলার জন্য। ফারিন আর রায়হানকে এখন পর্যন্ত দেখা করতে দেওয়া হয়নি। ফারিনকে বসার ঘরে নিয়ে আসেনি। রায়হান ছাড়া বাকিরা ফারিনের ঘরে গিয়ে তার সঙ্গে দেখা করে এসেছে। নাহার অয়ন থাকা অবস্থায় আর ঘর থেকে বের হয়নি। খাওয়ার জন্য না, বলেছে তার খারাপ লাগছে, এখন সে ঘুমাবে। প্রথমে ঘুম না আসলেও পরে ঘুমে চোখ বন্ধ হয়ে আসে। আসরের আজান শুনে নাহারের ঘুম ভেঙে যায়। আড়মোড়া ভেঙে উঠে দেখে ঘরে কেউ নেই, কিন্তু কোত্থেকে জানি কারো কথার আওয়াজ শোনা যাচ্ছে না। শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখে ব্যালকনিতে একজন নারী আর পুরুষ হাত ধরে বাহিরের দিকে তাকিয়ে কথা বলছে। নাহার মুচকি হাসলো তাদের দেখে, তারপর ধীরপায়ে রুম থেকে বেরিয়ে পড়ল। দেখলো তার বাবা, চাচা, খালু সবাই মিলে নামাজ পড়তে মসজিদে চলে গিয়েছেন। মহিলারা হয়তো তাদের ঘরেই আছেন। সুলতানা, টিউলি, সিয়া আর ফারিনের ছোট বোন ফারিয়া মিলে টিভি দেখছে। নাহার বসার ঘরের ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে তাদের পাশে বসলো। সবাই তার দিকে একবার তাকিয়ে টিভি দেখতে লাগলো। নাহার, এই রায়হান ভাইয়ের বিয়ের কি হলো? সবাই মিলে কি সিদ্ধান্ত নিল? সুলতানা, আপা, বড়রা বলেছে এখন বিয়ে হবে না। মানে? আরে, ফারিন আপার পরীক্ষা শেষে বিয়ে হবে, কালকে আংটি বদল হবে, বুঝেছিস? ও, ভালো হয়েছে, তাহলে আজ আমরা এখানে থাকছি, তাই তো? হ্যাঁ আপা। নাহারের খিদে পেয়েছে, সকালে যে খেয়েছে আর কিছু খাওয়াই হয়নি, তাই আন্টির রুমের দিকে এগিয়ে গেল। দরজা খুলতে যাবে কিন্তু তাদের কিছু কথা শুনে তার হাত থেমে যায়। কলি, ভালোই ভালো, ফারিনের আংটি বদলটা হয়ে যাক, নাহারের বিয়েটারও তো সময় ঘনিয়ে আসছে। আন্টি, এইবার ছেলেটা এসেছিল, অন্তত আংটি বদল করে রাখতে পারতে আপা, ভালো হতো না? কলি, হ্যাঁ, সেটাই ইচ্ছে ছিল সবার, কিন্তু দিহানের হঠাৎ কাজ পড়ে যাওয়ায় সবটা এলোমেলো হয়ে গেল। সে কয়েক মাস পর আসবে, তখন বিয়েটা একেবারে সেরে ফেলবো, কি বলো? নাহার আর কিছু শুনতে পারল না। দিহান নামটা তার মস্তিষ্কে নাড়িয়ে দিয়েছে। দিহান ভাইয়ের সাথে তার বিয়ে ঠিক হয়েছে, অথচ সে কিছুই জানে না। যে মানুষটাকে ভাই ছাড়া অন্য কিছু ভাবতেই পারেনি, সে মানুষটা তার থেকে এত বড় কথা লুকালো। তার পরিবার তার মতামতটুকু জানার চেষ্টাই করলো না। অন্তত তার বাবা তাকে জানাতো, কিন্তু না, তিনিও তা লুকিয়ে গিয়েছেন। সে তো তার বাবা মার মাধ্যমে, তাহলে তাকে কেন বলা হলো না তার জীবনের এত বড় সিদ্ধান্তে? নাকি এই বাধ্য হওয়ার কারণেই তারা ভেবে নিয়েছে আমি এই বিষয়েও বাধ্য মেয়ের মতো হ্যাঁ বলে দিব? নাহার আর সেই ঘরে ঢুকলো না। দৌড়ে ফারিয়ার ঘরে গিয়ে দরজা লাগিয়ে মুখে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। নাহার, আমি যে বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হয়ে গেছি, চাইলেও কি আমি তোমাদের বাধ্য মেয়ে হতে পারবো? পারবো না। আমি এই বিয়ে না মানলেও যে এই বিয়েটা হয়েছে, আমি যে তা অস্বীকার করতে পারবো না।
আমি জানি না উনি আমাকে কেন বিয়ে করেছে। তার কি স্বার্থ আমাকে বিয়ে করে? ওনার প্রতি আমার কোনো অনুভূতি আছে কি? উনি কি আমায় ভালোবাসে বলে বিয়ে করেছেন? আমার প্রতি তার ব্যবহার আচরণ তাই বলে, কিন্তু আমি এখনো এত প্রশ্নের উত্তর জানি না। এত প্রশ্ন থাকা সত্ত্বেও ওনার সামনে গেলে আমি প্রকাশ করতে পারি না নিজের প্রশ্ন। গুলিয়ে ফেলি সব কিছু কেন? রাতে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। নাহার বিকেল থেকে ফারিয়ার রুমে দরজা লাগিয়ে বসে আছে। তার মা এসেছিল তাকে অনেকবার ডাকার জন্য, কিন্তু সে ঘুমোবে, তার ভাল লাগছে না বলে তাড়িয়ে দিয়েছে। সন্ধ্যায় সবাই মিলে শপিং করতে গিয়েছিল নাহার তখনও বের হয়নি। তার বাবা সন্ধ্যায় এসেছিল একবার, মেয়ের সাথে দেখা করতে পারেনি, কারণ মেয়ে নাকি ঘুমাচ্ছে। তিনি রাতের মধ্যে আবার ফিরে যান, তার কাজে আছে অফিসে। মেয়ের সাথে দেখা না হওয়ায় মনটা তার একটু খারাপ ছিল, তবে কালকে তো আবার আসবেন, তখন না হয় দেখা করে নেবে বলে সিদ্ধান্ত নেয়। নাহারের জন্য ফারিয়াকে আজকে অন্য রুমে থাকতে হয়েছে, তবে সে খুশি, কারণ সুলতানার সাথে একসাথে ঘুমাতে পারবে বলে। নাহারের চোখে ঘুম নেই, এত এত চিন্তা তার দুপুর থেকে, কিন্তু না খাওয়ায় বারবার গা গুলিয়ে আসছে, মাথা ব্যথা করছে। সে বারান্দার ছোট ডিবানে শুয়েছিল, তার বাহিরের চাঁদবিহীন মেঘলা আকাশ দেখছে। বিকেলের দিকে বৃষ্টি পড়লেও এরপর আর পড়েনি, তবে আকাশ মেঘলা ছিল, যেন যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। নাহারের পানি পিপাসা পেয়েছে, গলা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। ধীরে ধীরে উঠে ডাইনিং রুমের দিকে গেল। জগ থেকে পানি ঢেলে যেই না গ্লাসটা ধরে পানি খেতে যাবে, সে মাথা ঘুরে ফ্লোরে পড়ে গেল, আর ঠাস করে হাত থেকে পানির গ্লাসটা পড়ে ভেঙে গেল। নাহার অনেক কাছ থেকে কারো কান্নার শব্দ শুনতে পেয়ে ঘুম থেকে উঠে যায়, বোঝার চেষ্টা করে কান্নার উৎস। তবে যেই না মাথা উঠিয়ে উঠতে যাবে, তার মাথাটা ঘুরে ওঠে। সে আবার বিছানায় শুয়ে পড়ে। তার চোখ খুলে আশেপাশে তাকানোর চেষ্টা করে, দেখতে পায় তার মা তার শিয়রে বসে আছে আর তাকে কিছু বলছে, কিন্তু সে কিছুই বুঝতে পারছে না। তার থেকে কিছুটা দূরে বাবা আর রায়হান ভাইয়া দাঁড়িয়ে আছে। হঠাৎ তার অন্য পাশে ডাক্তারকে দেখে, তার মস্তিষ্ক সব মনে করার চেষ্টা করলো। কাল রাত কি হয়েছিল। কলি, জান্নাতের বাবা, দেখো নারের জ্ঞান ফিরেছে। তারা ছুটে আসে নাহারের দিকে। নাহার মাথাটা ধরে চোখ বন্ধ করে শুয়ে আছে। শাহাউদ্দিন ডাক্তারকে সরিয়ে নিজে মেয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে দিতে দিতে বলেন, নাহার মা, এখনো কি খারাপ লাগছে? বাবাকে বলো কেমন লাগছে। বাবার এমন আদরে ডাক নাহারের দুঃখকে আবারও বাড়িয়ে তোলে। সে চোখ বন্ধ করে ফুঁপিয়ে কেঁদে ওঠে। শাহাউদ্দিন অস্থির হয়ে পড়ে মেয়ের কান্নায়। মা, কি হয়েছে? বেশি খারাপ লাগছে মা, ডাক্তারকে বল। নাহার, বাবা, আমাকে ক্ষমা করে দাও বলে আবারও ফুঁপিয়ে কেঁদে উঠল কলি বেগম। শাহাউদ্দিন আর রায়হান কেউই বুঝল না নাহারের মাপ চাওয়ার উদ্দেশ্য। নাহার, বাবা, আমি আছি তো, ভালো হয়ে যাবে তুমি। পাশে থাকা ডাক্তার তাকে সরিয়ে দিয়ে নাহারের স্যালাইনের বোতলে আর একটা ইঞ্জেকশন পুশ করে, আর বলে তাকে হালকা কিছু খাইয়ে দিতে। ফারিনের আম্মু সকালে নাহারের জন্য স্যুপ বানিয়ে পাঠিয়েছে, সেটাই কলি বেগম নিলেন মেয়েকে খাওয়ানোর জন্য। শাহাউদ্দিন মেয়েকে
উঠিয়ে বালিশে হেলান দিয়ে বসালেন। নাহার চোখ খুলে তার বাবা মাকে দেখল। এক রাতের মধ্যেই কেমন শুকিয়ে গেল, একটা দীর্ঘশ্বাস ছাড়ল। নাহার, আমার উচিত হয়নি বাবা মাকে এই বিয়ের ব্যাপারে জানানো, কিন্তু অয়ন, উনি কি আমায় ভালোবাসে? উনি তো আমাকে লুকিয়ে বিয়ে করেছেন। যদি সমাজের কাছে আমাকে মানতে নাকচ করে দেয়, তখন তো আমার কিছু করার থাকবে না। কলি, নাহার মা, আকর, স্যুপটা খেয়ে নে, ভাল লাগবে। নাহার একটু একটু করে মায়ের হাতের ছোপটুকু কহেতে লাগলো। তখন সেখানে রায়হান উপস্থিত হয়। নাহারের দিকে নিজের ফোনটা এগিয়ে দেয়। নাহার বোঝে না ফোন দেওয়ার কারণ, তবুও ফোনটা নেয় আর দেখে একটা অস্থির মুখশ্রী। এই মানুষটা কি তাকে নিয়ে অস্থির হয়েছিল? দিহান, নার এখন কেমন আছিস? নাহার এক দৃষ্টিতে দিহানের দিকে তাকিয়ে আছে। এই মানুষটাকে সেও ভালোবাসে, তবে শুধুমাত্র ভাই হিসেবে। অথচ পরিস্থিতি আজ ভিন্ন। নাহারের চোখ দিয়ে টুপ টুপ পানি পড়ছে। কিভাবে এতগুলো মানুষকে সত্যিটা জানাবে সে? দিহান, নার তোর কষ্ট হচ্ছে? বল, বল আমায়। জাস্ট ডেমিট, আমার এসব ছেড়ে চলে আসতে ইচ্ছা করছে। পারছি না আমি তোকে কষ্ট এভাবে দেখতে। শেষের কথাটা ফোনটা সরিয়ে বলে, তবে নাহারের কর্ণগোচর হয়। অন্য সময় হলে নাহার ভাই হিসেবে এই কথাটা বলেছে বলে মেনে নিত, কিন্তু আজ সে মানতে পারছে না এমন কথা। দিহান, ভাইয়ের কথা কষ্টে যে বৃথা, সে যে তাকে কখনো মানতে পারবে না। ভাইয়া, হ্যাঁ বল নার বল। ভাইয়া, সবটা ফিরিয়ে নাও। বলেই ফুপিয়ে উঠে ফোনটা উল্টো করে বিছানায় রেখে দিল। দিহান বুঝল নাহারের কথা কি ফিরিয়ে নেওয়ার কথা বলছে সে। নাহারের বাবা মা রায়হান বাহিরে চলে গিয়েছিল তাদের কথা বলতে দিয়ে। নাহার মনে মনে সিদ্ধান্ত নেয়, এবার যেভাবেই হোক সরাসরি অয়নের সাথে কথা বলতে হবে। কিছুক্ষণ আগে নাহারকে ফারিনদের বাসায় নিয়ে আসা হয়েছে। সবাই রায়হান আর ফারিনের আংটি বদল অনুষ্ঠান ক্যান্সেল করার সিদ্ধান্ত নিয়েছিল নাহারের এই অবস্থা দেখে। কাল মধ্যরাতে নাহারকে নিয়ে হসপিটালে যান তারা সবাই। চিন্তায় আর নির্ঘুম থাকায় এখন আবার অনুষ্ঠানের আয়োজন করতে চাচ্ছেন না, কিন্তু শাহাবুদ্দিন বললেন রাতে অনুষ্ঠান করার কথা। নাহার এখন অনেকটাই সুস্থ আছে, তাই পিছিয়ে লাভ নেই। বাসার ছাদে অনুষ্ঠানটা হবে, বিশাল করে না হলেও মোটামুটি মানুষ হবে। ফারিনরা যেহেতু স্থায়ী ঢাকাইয়া, তাই তাদের অনেক আত্মীয় স্বজন আছে। তাদের মধ্যে অনেকেই দাওয়াত দেওয়া হয়েছে। ফারিনদের বিল্ডিংয়ের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। ফারিনের বাকি মামা আন্টিরা সবাই না আসলেও কয়েকজন কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবে বলে জানিয়েছেন। আর বেশিরভাগকে কালকে রাতেই দাওয়াত দেওয়া হয়ে গিয়েছিল। বিকেল থেকে নাহার ফারিনের রুমে শুয়ে আছে। বাকি সবাই মেহমান নিয়ে ব্যস্ত, আর তার শুয়ে থাকতে ভাল লাগছে না। কালকে থেকে শুধু শুয়েই আছে, তাই বিরক্ত লাগছে এখন। সে বিছানা থেকে উঠে তার ব্যাগ খুঁজতে লাগলো। তার ব্যাগ থেকে কাপড় নিতে হবে, কিন্তু ব্যাগটা কই রেখেছে কি জানে। কিছুক্ষণ খোঁজার পর ফারিনের পড়ার টেবিলের নিচে দেখলো ব্যাগ সেখানে। ব্যাগটা নিয়ে একটা আকাশি রঙের ফ্রক নিয়ে ওয়াশরুমে চলে গেল। লম্বা শাওয়ার নেওয়ার দরকার তার। শাওয়ারের নিয়ে বাইরে এসে দেখে ফোন বাজছে। এতক্ষণে তার মনে পড়ল যে তার একটা ফোনও আছে। যে ফোন নিয়ে দেখলো নাম্বারটা আননন।
তার এই নাম্বার হাতে গোনা কয়েকজনের কাছেই আছে। তাহলে এটা আবার কে? সে কল কাটার আগেই ফোন রিসিভ করে নিল। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? তোমার জামাই। নাহার একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। তার আগেই ভাবা উচিত ছিল এই নাম্বারে এই মানুষটা ছাড়া আর কে কল করবে। বলুন। অসুস্থ কিভাবে হলে? আপনাকে কে বলেছে? তোমার অসুস্থতার কথা আমাকে না বললে কি আমি জানবো না? তো এখন বলো, হঠাৎ কি হয়েছে যে একেবারে হসপিটালের বেডে চলে গেলে? মজা করছেন? আই অ্যাম সিরিয়াস। খাওয়া দাওয়া তো করো না, তা তোমাকে দেখলেই বোঝা যায়। এই বিয়ে নিয়ে অতিরিক্ত টেন্সটাও বোঝা যাচ্ছে, কিন্তু তার জন্যে হসপিটালের বেডে যাওয়ার তো কথা না। নাও টেল মি হোয়াট হ্যাপেন্ড মাই ওয়াইফ। সব বলবো, তবে আমার সাথে দেখা করুন। দেখা করতে হবে। ওকে। মজা করছেন না তো? আই অ্যাম শকড। সবাই বলে আমি মজা করতে পারি না, অলওয়েজ নাকি মুখটা গম্ভীর করে বসে থাকি। অ্যান্ড সি, আমার বউ আমাকে বলছে আমি নাকি শুধু মজাই করছি তার সাথে। আই মিন রিয়েলি। নাহার হাসলো। এই মানুষটাকে কি সারা জীবন এভাবে হাসাবে নাকি মাঝপথে ছেড়ে দিবে? আচ্ছা, তাহলে কবে দেখা করবেন সেটা বলুন। অয়ন, তুমি বললে এখন দেখা করছি, তুমি কোথায় সেটা বলো। আমি গ্রিন টাওয়ার বিল্ডিংয়ের 4 তলার 2 নম্বর রুমটায় আছি, যেখানে আপনার এই মুহূর্তে আসা সম্ভব না, তাই বলছি অন্য কোনো জায়গার। আর আমিও সেই গ্রিন টাওয়ার বিল্ডিংয়ের 4 তলার 2 নম্বর রুমটায় যাচ্ছি। নাহার অয়নের আওয়াজ জোরে শোনায়, পেছন ফিরে তাকালো। অয়ন দরজা খুলে ভেতরে আসছে। তা দেখে তার চোখ বড় বড় হয়ে যায়। সে ফোনের দিকে একবার তাকায়, আবার অয়নের দিকে তাকায়। তার মানে উনি এতক্ষণ এখানেই ছিল। নাহার দৌড়ে অয়নের সামনে গেল আর তাকে সরিয়ে দরজার বাহিরে কেউ আছে কিনা দেখতে দেখতে বলল, আপনি এখানে কি করছেন? কেউ দেখে নিলে কেলেঙ্কারি হয়ে যাবে, বোঝেন না নাকি? আপনি এখানে এসেছেন, কেউ দেখেনি তো নাকি? বলেই দরজা লাগিয়ে অয়নের সামনে এসে দাঁড়ালো। কি হলো বলুন, আপনি এখানে কিভাবে এসেছেন? অয়ন নাহারের এমন অস্থিরতা দেখে ঠোঁট কামড়ে হাসল, আর এমন হাসি দেখে নাহার ভ্যাবাচেকা খেল। বউ তোমার জামাইয়ের কাছে ইম্পসিবল বলতে কিচ্ছু নেই, বুঝেছ? বুঝেছি। আপনি তো অলরাউন্ডার, কিন্তু এখানে কি করছেন? অয়ন এক পা এগিয়ে এসে বলল, তুমি না বললে দেখা করতে, তাই তো আসলাম। হ্যাঁ বলেছি, কিন্তু এখানে আসতে বলিনি। শাওয়ার নিয়েছো মাত্র? নাহার নিজের দিকে একবার তাকিয়ে সূচক মাথা দুলালো। অয়ন কিছু একটা খুঁজল, কাঙ্ক্ষিত বস্তুটি পেয়ে এগিয়ে গেল। বিছানার উপর থেকে গামছাটা নিয়ে নাহারকে ধরে খাটে বসালো আর মাথা মুছে দিতে লাগলো। এটা কি করছেন? অসুস্থ হওয়া থেকে বাঁচাচ্ছি। কেউ চলে আসবে? আসবে না কেন? সবাই ছাদে গিয়েছে। বাসাতে তো ভেতর থেকে লক করা, আর বাহিরে দীপ্ত দাঁড়িয়ে আছে। কি? নাহার বুঝলো এই পরিকল্পনা আগে থেকেই তৈরি করে রেখেছে। দীপ্ত যে এই সব কিছু জানে সে বুঝতেই পারেনি। নাহার, আচ্ছা একটা প্রশ্ন করি। বলো। মাথা মুছে দিতে দিতে বলল,
আপনি আমাকে বিয়ে করেছেন কেন? অয়ন মাথা মোছা শেষ করে নাহারের পাশে বসে পড়ে। তোমার কি মনে হয় আমি আমি জানি না? আমি যদি না বলি? কেন? এই যে তুমি ভুলে যেতে চাচ্ছ তোমার হাজবেন্ড বলতে কেউ আছে। আমি কখন ভুলে যেতে চাইলাম? আপনি জানেন এই বিয়ের পর থেকে আপনার জন্য আমি শান্তিমতো ঘুমাতেও পারি না। বলেই জিভ কাটল। বেফাঁস বলে ফেলেছে। ঠিক আছে, সব ঘুম চুকিয়ে দিব, চলো। বলেই নাহারকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। নাহার তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে আকম্বিক এমন কাণ্ডে। বুঝতে পেরেই অয়নের হাত ধরে সরাতে লাগলো কিন্তু পারল না। অয়ন তাকে এক পাশ থেকে জড়িয়ে ধরে শুয়ে আছে তার পাশে। নাহার, কি করছেনটা কি? আরে ছাড়ুন। সো ফ্রেন্ডস, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।